বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। নতুন নতুন জায়গায় আলো ফেলে সংসদে বিএনপি সরকারের প্রথম বাজেট। সামাজিক সুরক্ষা, সৃজনশীল অর্থনীতি গুরুত্ব পেলেও মাথা ব্যথা অর্থায়ন ঘাটতি। চাল, ডাল সহ ৬০ পণ্যের স্বস্তির খবর। শুল্কের কারণে দাম বাড়তে পারে সিগারেট, মদ, ডিটারজেন্ট, রডের মতো পণ্যের। ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেল স্বাস্থ্য খাত। প্রাথমিক স্বাস্থ্য সেবা, মা ও শিশু স্বাস্থ্য এবং স্বাস্থ্য প্রযুক্তি শিল্পের বিকাশে অগ্রাধিকার। আনন্দের সাথে শিক্ষায় বিপুল অর্থ খরচ করবে সরকার। বেশি না বুঝলেও আশাবাদী হতে চায় সাধারণ মানুষ। কৃষি সরঞ্জাম ও উপকরণের দামে স্বস্তি। দুর্বল আর্থিক ভিত্তির কারণে বাস্তবায়নে সংশয় অর্থনীতিবিদদের। যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। ভর্তি রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ। 30 দিনের মধ্যে আপিলের সুযোগ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দর্শক, 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি নতুন সরকারের প্রথম বাজেট। আমরা এই বাজেটের আরো খুঁটিনাটি বিষয়ে জেনে নেব সহকর্মী তৌহিদ হোসেনের কাছ থেকে। তৌহিদ। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এমন এক সময়ে যখন বাজেট নিয়ে আলোচনা করছি, যখন সরকার বলছে যে গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক বাজেট উপস্থাপন করেছে সরকার, এবং অর্থমন্ত্রীর যে আজকে বাজেট প্রস্তাব সেটির শিরোনাম কিন্তু সেরকমই ছিল। বাজেটের মূল বিষয়গুলো আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তারপর আমরা বিশ্লেষকের মতামত জানবো। নতুন বাজেটের লক্ষ্য স্থির, কিন্তু চাপ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে উন্নয়নের বয়ান দেওয়া হয়েছে এর আগে, এবং তারপর সেখানে অর্থনীতির ভিত দুর্বল করা হয়েছে, এমন কথাও কিন্তু অর্থমন্ত্রীর তরফ থেকে আজকে এসেছে। কিন্তু অর্থনীতির মূল স্তম্ভ আসলে কি? অর্থনীতির মূল স্তম্ভ এবার তারা যেটি মোটা দাগে বলেছেন, এক তো হচ্ছে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে হবে, সেটি একটি লক্ষ্য। এর পাশাপাশি অর্থনীতির গণতন্ত্রায়ন। অর্থনীতির গণতন্ত্রায়ন বলতে আমরা আসলে সেই ধারণাকে বুঝছি যে অর্থনীতিতে আসলে সবাইকে ইনক্লুড করা হবে। অর্থাৎ এর আগের সময়গুলোতে আমরা দেখেছি যে অর্থনীতিতে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী, কখনো কখনো ব্যবসায়ীরা, কখনো কখনো অন্য কোনো ধরনের যারা গোষ্ঠী, তারা এক ধরনের প্রাধান্য পেয়েছে। শিল্পের ক্ষেত্রে এক ধরনের বড় ব্যবধান এসেছে। কিন্তু এবার সরকার যেটি বলছে যে তারা অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে আসলে সবাইকে অন্তর্ভুক্তিমূলক, যেহেতু মানে সবাইকে ইনক্লুড করতে যায়, এবং সে কারণেই কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত পরে আরও জানাবো, সেটি হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃষ্টিশীল অর্থনীতির ধারণা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যারা মূলধারার অর্থনীতিতে কখনো সম্পৃক্ত হয়নি, বিশেষ করে আর্টস এবং কালচারের সাথে যারা জড়িত, তাদেরকে এবং মূলধারায় নিয়ে আসার জন্য কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে অর্থনীতির বিনিয়ন্ত্রণকরণ বা ডিরেগুলেশন যেটিকে বলা হয়। অর্থাৎ অর্থনীতিতে সব ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে সব ধরনের সিদ্ধান্ত এক জায়গা থেকে আসবে, এবং সব ক্ষেত্রে সেগুলোর উপর নিয়ন্ত্রণ করতে হবে। সব ধরনের বিনিয়োগ বা সব ধরনের যে কোনো ধরনের অর্থায়নের ক্ষেত্রে আসলে কঠোর বিধিনিষেধ থাকবে। অর্থমন্ত্রী চান এই জায়গাগুলোতে আরেকটু ফ্লেক্সিবল হতে, যেগুলো ফ্লেক্সিবল ইকোনমির দেশগুলোতে হয়। যেহেতু বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করবে আর কিছুদিন পরই, তারপরেই যখন আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন বিনিয়োগ আসার সুযোগ হবে, নতুন বিদেশি রাষ্ট্রদের সাথে বাণিজ্য করার সুযোগ আসবে, সেক্ষেত্রে আসলে অর্থমন্ত্রী মনে করেন যে বিদেশি বিনিয়োগ টানার জন্য এবং অভ্যন্তরীণ যে বিনিয়োগ খাত সেটিকে চাঙ্গা করার জন্য আসলে অর্থনীতিতে নিয়ন্ত্রণ কিছুটা কমানো দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাজেট কি আসলে সবসময় গতানুগতিকই থাকছে, নাকি বাজেটে নতুন কিছু থাকছে? কেননা নতুন কিছু থাকছে, আমরা শিরোনামে বলছিলাম যে জনগণ আসলে জানতে চায় যে তাদের জীবনযাত্রায় আসলে কতটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনে কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটি দেখতে পাচ্ছি যে নিত্যপণ্য, অর্থাৎ চাল, ডাল, আলুর, পেঁয়াজের মতো যে পণ্যগুলো, 7টি নিত্যপণ্যের দামে কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ আগামীতে এই ধরনের পণ্যগুলো কিছুটা কম দামে পাওয়া যাবে বলে আমরা আশা করতেই পারি। এর পরের অবস্থায় আমরা যেটি দেখতে পেয়েছি
যে আরও যে ধরনের নতুন সিদ্ধান্তগুলো এসেছে, যে প্রবাসীরা আমাদের রেমিটেন্সের সবচেয়ে বড় যারা সরবরাহ নিশ্চিত করেন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা, তাদের জন্য আসলে প্রবাসী কার্ড দেওয়া হবে এবং সেই প্রবাসী কার্ড আসলে তারা যে কোনো ধরনের জরুরি সেবা বা ব্যাংকে বা বিমায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু তারা কাজে লাগাবেন। হেলথ কার্ড পাবেন নাগরিকরা, এই হেলথ কার্ড বা স্বাস্থ্য সেবা যাতে সবাই সমান সুবিধা পান এবং এই হেলথ কার্ডের আওতায় যাতে সবাই তাদের সাধ্যের ভিতরে সব ধরনের স্বাস্থ্যসেবা একই ধাঁচে পান, সেজন্য কিন্তু সব নাগরিককে হেলথ কার্ড দেওয়া হবে, যেটির বাস্তবায়ন শুরু হবে প্রান্তিক পর্যায় থেকে। ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছিলাম, আরেকটু বলে দিই, 300 কোটি টাকা বরাদ্দ ইনিশিয়ালি করা হয়েছে এবং বলা হচ্ছে যে বিভিন্ন সংস্কৃতি চর্চা, থিয়েটার, নাচ, গান, চলচ্চিত্র এই ধরনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে আসলে মূলধারার অর্থনীতিতে যুক্ত করার জন্য এই উদ্যোগ। নবায়নযোগ্য বিদ্যুৎ বা জ্বালানি যাই বলি না কেন, সেখানে একটি বড় পরিবর্তন কিন্তু সরকার আনতে চায়। সেই ঘোষণা তারা কিছুদিন আগে যখন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে সেখানেও দিয়েছিল। আজকে কিন্তু তারা বলেছে যে শুল্কমুক্ত সোলার এবং ইলেকট্রিক পণ্য আমদানিতে অনেক ধরনের সুবিধা দেয়া হবে। শুল্ক প্রত্যাহার হয়েছে, আগাম কর প্রত্যাহার হয়েছে এবং আরেকটি কথা বলা হয়েছে, সরকার বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব চার্জিং স্টেশন করে দিবে, যাতে বিভিন্ন ধরনের ইলেকট্রিক যে ভেহিকলগুলো আছে সেগুলো যাতে সহজে চার্জ দেওয়া যায় এবং ইভি গাড়ি যেগুলোকে বলা হয় সেগুলোকে আমদানির পর যখন সেগুলোর স্থাপনা করা হবে সেটির কর যেমন কমবে এবং ইভি গাড়ির যে চার্জিং স্টেশন সেটিও কিন্তু বিনা শুল্কে আনা যাবে বলে সরকার ঘোষণা দিয়েছে। প্রশ্ন হচ্ছে, সরকার কি শুধু ভালো খবরই দিচ্ছে নাকি কিছুটা চমক বা বিপত্তির কারণও নিয়ে আসতে পারে? কেনই কথা বলছি, কারণ অর্থনীতিতে চাপ বাড়তে পারে এই একটি সিদ্ধান্ত থেকে। সরকার বলছে জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, সেজন্য একটি বড় বরাদ্দ দরকার, কিন্তু সেই বরাদ্দটি আসলে কোন খাতটি থেকে দেখানো হবে সেটি এখনো স্পষ্ট না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, সরকারের পৃথক বরাদ্দের জায়গা থাকে, সেখান থেকেই কিন্তু আসলে সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সেটি বাস্তবায়ন করা হবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে 3 নম্বর দিতে হবে, অর্থাৎ রিটার্নও জমা দিতে হবে। এটা এক ধরনের যাদের রিটার্ন এখনও জমা দিতে হয় না তাদের জন্য একটি ভোগান্তির কারণ হতে পারে। আরেকটি হচ্ছে ক্ষুদ্র এবং খুচরা ব্যবসায়ীরা, যারা সাধারণত মনে করেন তাদের কোনো ভ্যাট দিতে হবে না, তাদেরকে কিন্তু একটি মিনিমাম ভ্যাটের আওতায় নিয়ে আসা হবে বলে সরকার ঘোষণা দিয়েছে। সবশেষ যেটি জানাতে চাই, যে নির্দিষ্ট কিছু লেনদেনে ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসায়ীদের যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় বা বিভিন্ন সুযোগ সুবিধা নিতে হয়, তাহলে তাদেরকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নম্বর নিতে হবে এবং আয়করের একটি প্রথম স্ল্যাবও রয়েছে, সেটি আমরা দেখেছিলাম, সেটি কিন্তু প্রথম ক্ষেত্রে এটিকে আমরা দেখেছি যে বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ প্রথম যারা আয়কর দিবেন তাদেরকে আসলে একটু বড় পরিসরের স্ল্যাব থেকে আসলে কি বলবো তাদেরকে আয়কর হিসাব করতে হবে। আমরা বাজেট বিশ্লেষণ যেহেতু জানবো বলছিলাম, বাংলাদেশের অর্থনীতির সাথে বা বাণিজ্যের সাথে যিনি একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। জনাব মাহমুদ হাসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বাজেটের আদ্যপান্ত জানেন আমি জানি, খুব বেশি এটি নিয়ে প্রশ্ন আপনাকে পেঁচাবো না, আমি সরাসরি প্রশ্নটা করতে চাই, ব্যবসায়ীদের জন্য এই বাজেটকে আপনি কতটা সুখকর মনে করেন? একটা পয়েন্ট অফ ক্ল্যাশ কিনা আমি জানি না, এনবিআর বলছে তার আরও রেস্ট্রিক্টেড হবে আর গভর্নমেন্ট বলছে ডিরেগুলেট করবে, আপনারা আসলে কি বার্তা পাচ্ছেন? ধন্যবাদ জগন্নাথীকে। এনবিআর সরকার যদি ডিরেগুলেশন চায় তাহলে অবশ্যই সবাইকে রেগুলেশন করার যে প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে হবে, এটা প্রথম কথা। আর এক কথায় যদি বলতে চাই তাহলে বাজেট বক্তৃতা যা শুনলাম, এটা ব্যবসা বন্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি এটা বাস্তবায়ন করা যায়। অনেক সুন্দর সুন্দর বক্তব্য এখানে এসছে, অনেক বিষয়গুলো যেটা আমরা অতীতে চেয়েছিলাম পাইনি, সেটা হচ্ছে এখানে এসছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ট্যারিফের ক্ষেত্রে যে এবং অন্যান্য যে কথা বলা হচ্ছে, অন্তত 3 বছর বা 5 বছর মেয়াদী পলিসি ঘোষণা করা হচ্ছে। যেমন ইনভেস্টমেন্ট পার্সোনাল, প্রথম 3 বছরের স্ল্যাবগুলো কি হবে, পরে 2 বছরে কি হবে, এটা অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। সেই হিসাবে আমি বলবো যে মোটামুটি ব্যবসা বান্ধব একটা বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটাকে বাস্তবায়ন করা। আরেকটা বিষয় জনাব মাহমুদ হাসান খান, সেটি হচ্ছে যে পোশাক খাতের ব্যবসায়ীদেরকে বলি বা দেশের বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি, আপনাদের ক্ষেত্রে করের বিষয়টা বা রাজস্ব খাতের বিষয়টা এক ধরনের অন্যরকম হয়, সেটি নিয়ে আপনাদের আগামীর পর্যবেক্ষণ কি সেটি জানতে চাই। কিন্তু এবার বলা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে করের আওতায় নিয়ে আসা হবে, সেটা প্রান্তিক পর্যায়ে গেলে সেটিও যেমন হবে। আবার স্টার্ট আপ যারা নিচ্ছেন তাদেরকে আসলে কোনো ধরনের ভ্যাট দিতে হবে না, এমন ঘোষণাও এসেছে। আপনারা আসলে কোনো মিশ্র বার্তা পাচ্ছেন কিনা? হ্যাঁ, মিশ্র বার্তা তো আছেই। আমরা এবং আপনারা সবাই যেটা বলে আসছিলাম যে নির্দিষ্ট একটি শ্রেণীর উপর যদি করের চাপ বাড়ানো যায় এবং করের পরিমাণ বাড়ে, তাহলে কর দেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা তৈরি হয়। সেই ক্ষেত্রে ট্যাক্স নেট বা কর জাল যেটা, সেটা বাড়াতে হবে একেবারে প্রান্তিক পর্যায়ে
নিয়ে যেতে হবে। আমি মনে করি একবারে ইউনিয়ন পর্যায়ে এখনো অনেক মানুষ বসবাস করেন যারা কর দেওয়ার মতো অবস্থানে আছেন, সেই প্রক্রিয়াটা চালু করতে হবে। কিন্তু এক্ষেত্রে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের একটা বন্ধুসুলভ আচরণ করতে হবে, যেন কর নিয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি না হয়। এটা যদি করা যায় তাহলে কর আহরণ করা সম্ভব। আরেকটি বিষয় জনাব মাহমুদ হাসান খান, আপনারা এটি নিয়ে প্রায়শই আলোচনা করেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ আসলে কিছুদিন পরে এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে। যদি আমরা বাড়তি সময় কতটুকু পাবো সেটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সেই সিদ্ধান্ত জানার জন্য। যতটুকুই সময় পাওয়া যায়, অর্থমন্ত্রীর কথা শুনে মনে হয় যে তিনি খুব ডেসপারেট অর্থনীতিকে পেছনের অবস্থা থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কিছু ডেসপারেট মেজার নিতে হয়েছে এবং তিনি সেটি আজকে বলেছেনও। কিন্তু সামনে যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের চাপ, আমি বলবো যে আমাদের গ্র্যাজুয়েশনের একটি নতুন প্রেশার আসবে। এই বাজেট কি সেই প্রস্তুতি নেওয়ার, অর্থাৎ ব্যবসায়ীদের সেই প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট বলে আপনি মনে করেন কিনা? দেখেন, ব্যবসায়ীরা বিনিয়োগ করবে তখনই যখন বিনিয়োগ করার পরিবেশ বা অবকাঠামো থাকবে। আমরা বলে আসছি যে 3টা বিষয় নিয়ে কাজ করা। একটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা, 2 নম্বর হচ্ছে পোর্টের ইফিসিয়েন্সি এবং ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে করা, আর কস্ট অফ ফান্ড কমিয়ে আনা। এই বিষয়গুলো কিন্তু বাজেটে এসছে। যেমন ঢাকা চিটাগাং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলা হয়েছে, জ্বালানি নিরাপত্তার কথা বলা হয়েছে, এবং আপনার হলো যে কস্ট অফ ফান্ড বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে যেটা হবে, আমাদের কস্ট অফ ডুইং বিজনেসটা কমে যাবে। যদি এটা কমে যায় তাহলে এলডিসি থেকে আমরা গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার পরে যে ট্যারিফ বাড়তি আসবে সেটা অ্যাড্রেস করা সম্ভব। অন টপ অফ এভরিথিং, বাজেটে এটাও এসছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্য দেশের সাথে আমাদের এফটিএ করতে হবে। সেটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা জাপানের সাথে ইপিএ করে ফেলেছি। সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটিএ করতে হবে, জিএসপি প্লাস না। এফটিএ না করলে পোশাক শিল্পের যে শুল্ক প্রবেশিকা দেয় ইউরোপিয়ান ইউনিয়নে, সেটা কিন্তু বজায় থাকবে না। সুতরাং আমি যতদূর জানি এটার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা তেমনটি আশা করি। জনাব মাহমুদ হাসান খান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বিজিএমইএ সভাপতির রিয়াকশন জানছিলাম এবং তিনি কিন্তু বলছিলেন যে ব্যবসায়ীরা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া বা বার্তা পাচ্ছেন এই বাজেট থেকে। তিনি হয়তো বিজিএমইএ যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন তিনি হয়তো আমাদেরকে আরও বিস্তারিত জানাবেন। কিন্তু বাজেট আসলে নতুন কি সেটি একটু আপনাদেরকে জানাতে চাই। নতুন বাজেটের লক্ষ্য কিন্তু স্থির, কিন্তু চাপ অনেক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো। সব ঝক্কি মাথায় নিয়ে দেশের 28তম অর্থমন্ত্রী হিসেবে 9.5 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, উন্নয়নের বয়ান দিয়ে অর্থনীতির ভিত দুর্বল করেছে পতিত সরকার। এই সংকট থেকে সহসাই বের হওয়া যাবে না। অধিবেশন দুপুরে হলেও সাত সকালে বাসা থেকে সংসদে রওনা হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের স্পষ্ট করে জানান, অর্থনীতিতে অনেক চাপ, তারপরও জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। জাতির প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বেশি এবং আমরা জাতির সে আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। পরে দুপুর 3:15টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অধিবেশনে হাজির হন অর্থমন্ত্রী, হাতে চিরচেনা ব্রিফকেস। বাজেট বক্তব্যের শুরুতেই জানান সংকটের কথা। বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতিকে ট্র্যাকে ফেরানো অসম্ভব। অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, দেশের 55তম বাজেটে নতুনত্বের ছড়াছড়ি, মূল্যস্ফীতি কমানোর চেষ্টা প্রবল। সেজন্যই বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড়ের প্রস্তাব। দেশে ভোজ্য তেল উৎপাদন করলে মিলতে পারে 10 বছরের ট্যাক্স হলিডে। রেকর্ড বরাদ্দ সামাজিক সুরক্ষায়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আওতায় মাসে 2,500 টাকা করে পাবেন 1 কোটি উপকারভোগী। বিশেষায়িত সেবা পাবেন প্রবাসীরা। দেশের সব নাগরিকের জন্য চালু হতে পারে হেলথ কার্ড। আলাদা ভাতা পাবেন ধর্মীয় উপাসনালয়ের কর্মী ও শিল্প শ্রমিকরা। সংস্কৃতি চর্চা বাড়াতে প্রথম এসেছে ক্রিয়েটিভ ইকোনমির ধারণা, যেখানে বরাদ্দ 300 কোটি টাকা। ভ্যাট দিতে হবে না স্টার্টআপ, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের। শুল্ক দিতে হবে না সোলার ও ইলেকট্রিক পণ্য আমদানিতে। প্রত্যাহার হচ্ছে আলোচিত সিম ট্যাক্স। নগর অবকাঠামো উন্নয়নে চালু হবে আলাদা পৌর বন্ড। ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
বাজেটের নতুনত্বে বেশ কিছু বিপত্তিও আছে। জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী, যার অর্থ আসবে থোক বরাদ্দ থেকে। শিক্ষার্থী বাদে অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জমা দিতে হবে টিন নম্বর। ভ্যাটের আওতায় আসবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নির্দিষ্ট লেনদেনে বাধ্যতামূলক হবে বিন নম্বর। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেট কার্যকর হবে আসছে জুলাইয়ের প্রথম দিন থেকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অর্থমন্ত্রীর বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট যে অর্থনীতি বেশ চাপে আছে, এবং সেই অর্থনীতি যখন চাপে থাকে তখন আসলে অর্থের সংস্থান যে কম সেটি কিছুটা বোঝা যায়, বা ঘাটতি হয়েছে সেটি কিছুটা বোঝা যায়। এমন অবস্থায় কিন্তু সরকার কর আহরণে বেশ মরিয়া থাকে। ফাঁকি বন্ধ করে নতুন করদাতাও শনাক্ত করতে চাই। অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রস্তাবিত বাজেটে তারই ইঙ্গিত মিলছে। পণ্যমূল্য কমাতে শুল্ক ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে শুল্ক ছাড় পেয়েছে ইলেকট্রনিক বাস, চার্জিং স্টেশন, মোবাইল ফোনের সিম কার্ড, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সহ নানা পণ্য। অন্যদিকে সৌরবিদ্যুৎ, স্মার্ট কার্ড, খেজুর, টায়ার, টিউবের দাম কমবে বলে জানা গেছে। তবে সিগারেট, কাজু বাদাম খেতে চাইলে সেটি খুব স্বস্তিতে খাওয়া যাবে না। বাইসাইকেল, রড, দেশি মদে ছাড় দেওয়া হয়নি। শুল্ক বৃদ্ধির কারণে এসব পণ্যের দাম বাড়বে। রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতির চাপ, স্থবির উৎপাদনে, কর্মসংস্থানে মন্দাভাব, আর্থিক চাপও প্রকট। এমন নানামুখী সংকটের মধ্যে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে হাজির অর্থমন্ত্রী। বেলা 3টার দিকে নিজের প্রথম এবং দেশের 56তম বাজেট তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থাপনের জন্য অনুমতি। নিত্য পণ্যমূল্য নিয়ে যখন হাসপাস অবস্থা, তখন বাজেটে কিছুটা আশার কথা শোনালেন অর্থমন্ত্রী। 60টি নিত্যপণ্যে কমিয়ে দেওয়া হয়েছে উৎসে কর। জ্বালানি তেলের সংকট তীব্র, তাই ইলেকট্রিক বাস ও ট্রাক এবং চার্জিং স্টেশনে বড় কর ছাড় দিয়েছে সরকার। কম্পিউটার, প্রিন্টার, মনিটর, ওয়াশিং মেশিন এবং ইলেকট্রিক ওভেনের দামও কমবে। মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত 22 ধরনের কাঁচামালে কমানো হয়েছে কর। জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দরের প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে। কিডনি ডায়ালাইসিস ফিল্টারে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বর্ণ ও স্বর্ণালংকার সামগ্রীর ব্যবহারকারীরাও পাবেন সুবিধা, কমবে দাম। মোবাইল সেবা, শিল্পের কাঁচামাল এবং স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে স্বস্তি দিতে চান অর্থমন্ত্রী। তুলনামূলক কম টাকায় স্থাপন করা যাবে সৌরবিদ্যুৎ। শুল্ক ছাড় পাবে কন্টেন্ট ক্রিয়েশন, স্টার্টআপ ব্যবসা। স্মার্ট ও ব্যাংক কার্ড ব্যবহারে কিছুটা স্বস্তি আসবে। শিশু খাদ্যমূল্যও কমাতে শুল্ক ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। খেজুর, কীটনাশক ও বালাইনাশকের দাম কমবে। লাশ সংরক্ষণে মরচরি আমদানিতেও মিলবে শুল্ক ছাড়। টায়ার, টিউব, মোবাইল, ওষুধের কাঁচামালে শুল্ক ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, স্বর্ণ, ডায়মন্ড সহ সম্ভাবনাময় সকল শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ডের সুবিধা অথবা শুল্কমুক্তভাবে ব্যাংক গ্যারান্টির সুবিধার আওতায় পণ্য আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। কাজু বাদাম খেতে চান, কিন্তু আরও বেশি ব্যয় করতে হবে। অর্থমন্ত্রী এই পণ্যে বাড়িয়েছে শুল্ক। পাঙ্গাস মাছের ফিলেট এবং নিকোটিন গ্যানুলসে বাড়তি ব্যয় করতে হবে। একই সঙ্গে নিকোটিন পাউচ, বাইসাইকেল, বড় ধরনের ওয়াশিং মেশিন আমদানিতে গুনতে হবে বেশি টাকা। কাগজ উৎপাদনে, কাঁচামাল, ডিটারজেন্টে, কপার তার ও টিউবে ব্যয় বাড়বে। উচ্চমূল্যের হিমায়িত মাছ খেতে চাইলে ব্যয় করতে হবে বেশি টাকা। সুগন্ধি, বৃক্ষ নির্যাস, এমএস রডে শুল্ক বসিয়েছেন অর্থমন্ত্রী। সিগারেটের জন্য দিতে হবে বেশি টাকা। উচ্চ স্তরের ক্ষেত্রে 10 শতকরা 62, মধ্যস্তর 92, উচ্চ স্তর 160 এবং অতি উচ্চ স্তরের মূল্য 210 টাকা। দারিদ্র্য বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশে উৎপাদিত অ্যালকোহলে প্রতি লিটারে 500 টাকা হারে সুনির্দিষ্ট হারে ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সংসদে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সঙ্গত কারণেই সরকারের সামনে বেড়েছে ব্যয়ের চাপ। তাই গ্রাম থেকে শহর পর্যন্ত কৌশলে ছড়ানো হয়েছে করজাল। স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে কিছু ক্ষেত্রে জোড়াতালিও দিয়েছেন অর্থমন্ত্রী।
রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আমার কাছে বাজেটের নতুনত্বের খবর, কিন্তু এটি কিন্তু শেষ না। আমরা বাজেটের আরও বেশ কিছু তথ্য জানাবো, অন্যদের প্রতিক্রিয়া জানাবো, ঘাটতির কথা জানাবো, তবে সেসব খবর জানাবেন আমার সহকর্মী শাওন দত্ত। শাওন, আবারও ফিরছি আপনার কাছে। তৌহিদ, অনেক ধন্যবাদ বাজেটের খুঁটিনাটি আমাদেরকে জানিয়ে দেবার জন্য। দর্শক, আমার কাছে বাজেট সম্পর্কিত আরও কিছু খবরাখবর রয়েছে, সেগুলোই জানাবো এখন। প্রস্তাবিত বাজেট ঘাটতি মোকাবেলায় বেশ বড় ঝুঁকি নিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2,43,000 কোটি টাকার ঘাটতি মেটাতে সরকারকে দেশি বিদেশি ঋণের দ্বারস্থ হতে হবে। এই লক্ষ্যে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, অভ্যন্তরীণ উৎস থেকে সরকার এত বিপুল পরিমাণে ঋণ নিলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বেসরকারি ঋণ প্রবাহে। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, আর সামগ্রিক বাজেট ঘাটতি হবে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা আছে, যার মধ্যে 1,12,000 কোটি টাকা আসবে ব্যাংক খাত থেকে, আর বাকি 15,000 কোটি টাকা সংগ্রহ করা হবে সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে। আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। ঘাটতি পূরণের জন্য ব্যাংক ঋণের বাইরে আরও 1,16,000 কোটি টাকা দরকার হবে। বিদেশি উৎস থেকে ঋণ করে এই অর্থ সংগ্রহ করতে চান অর্থমন্ত্রী। এছাড়া 6,000 কোটি টাকা বিদেশি অনুদান সংগ্রহ করতে চায় সরকার। ব্যাংক খাত থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে বিরূপ প্রভাব পড়তে পারে, এমন অভিমত অর্থনীতিবিদদের। এক্ষেত্রে সরকারকে সতর্কভাবে এগোনোর পরামর্শ তাদের। সরকার যদি ঋণ বেশি নেয় তাহলে সেটা কিন্তু ব্যক্তি খাতে ঋণের প্রবাহের উপরে, কারণ ব্যাংকগুলোতে কিন্তু তারল্য খুব বেশি নেই, সেটার উপরে কিন্তু একটা চাপ পড়বে। সুতরাং এটি সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের ব্যবসার পরিবেশ এবং ঋণের প্রবাহ এবং এর পাশাপাশি শিল্পায়নের বিষয়টা, সেটার উপর একটা চ্যালেঞ্জিং প্রভাব পড়তে পারে। প্রস্তাবিত বাজেটের 9,38,000 কোটি টাকার মধ্যে দেশি ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধে ব্যয় হবে 46,000 কোটি টাকা। অন্যদিকে ডলার সংকট, কঠোর ঋণ শর্ত এবং বৈদেশিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই উচ্চাভিলাষী বিদেশি ঋণের লক্ষ্য অর্জন নিয়ে আছে সংশয়। সম্প্রসারণ করা হয়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের অর্থ বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নিজ অফিসে তিনি অর্থ বিলে স্বাক্ষর করেন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, ফলে ঘাটতি দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেল স্বাস্থ্য খাত। আগের অর্থ বছরে 34,000 কোটি থেকে এবার দ্বিগুণের বেশি 69,000 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে চায় নতুন সরকার। অগ্রাধিকার পাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্য এবং স্বাস্থ্য প্রযুক্তি শিল্পের বিকাশ। তবে প্রতি বছরের মতো এবারও একই চ্যালেঞ্জ, তহবিল ঠিকঠাক ব্যয় করতে পারবে তো স্বাস্থ্য বিভাগ, নাকি অতীতের মতোই ব্যয় সক্ষমতার অভাবে বিপুল অঙ্ক ফেরত যাবে? জিডিপির 1% দিচ্ছে, এটা বাংলাদেশের জন্য আমি বলবো যে এই বছরের জন্য এটা একটা যথেষ্ট ভালো বাজেট। তাহলে এখন কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে এই বাজেটটা কি জন্য, আমি কোনটাকে ভালো বাজেট বলবো। আমি আশাবাদী যে এবার আমরা সেইভাবেই পরিকল্পনা এগোচ্ছি। এবার আমরা আশা করছি যে আমাদের বাজেটের যে কর্মপরিকল্পনা এবং যে বাজেট, পুরোটাই আমরা। শিক্ষা খাতে এবার প্রায় 50,000 কোটি টাকা বাড়িয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে 1,36,606 কোটি টাকা। লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দের সাথে শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়াইফাই, ওয়ান টিচার ওয়ান ট্যাবে সরকার খরচ করতে চায় বিপুল অঙ্কের অর্থ। শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের পরিসর বাড়ানোর পাশাপাশি বিনামূল্যে রাখা হয়েছে স্কুল ব্যাগ, ইউনিফর্ম দেবার পরিকল্পনাও। শিক্ষা খাতের বাজেট বিশ্লেষণ করেছেন সহকর্মী আল আমিন হক অহন।
সংসদে যখন দেশের শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বাজেট প্রস্তাব, সেদিনও দেশের একটি বিদ্যালয়ের এই হাল। আমাদের ক্লাসরুম নষ্ট হয়ে যায়, আমাদের বই খাতা ভিজে যায়, আমরা বসতে পারি না। ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ, লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। বলা হয়ে থাকে শিক্ষার্থীরা আনন্দের সাথেই শিখবেন, কিন্তু নওগাঁর বদলগাছিতে এসে আমরা যা দেখলাম তা বেশ কষ্টদায়ক। আমরা দেখছিলাম যে বৃষ্টিতে পানি জমে গেছে এই ক্লাসরুমে এবং সেটি এইসব শিক্ষার্থীরা এসে শুরুতে সেটি অপসারণ করেছেন, তারপর তারা ক্লাসরুমে বসেছেন। এতে সরকার যে বলছেন আনন্দের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, সেটি শেষ পর্যন্ত কতটা ঠিকঠাক হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। দেশের বেশিরভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থীদের বসার জায়গাটাই নড়বড়ে, তখন মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়াইফাই আর ওয়ান টিচার ওয়ান ট্যাব অনেকটাই স্বপ্ন। খাতভিত্তিক অগ্রাধিকারে প্রথমেই শিক্ষা ও মানব সম্পদের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। বলেন, শিক্ষাক্রমে জাপানিজ, মান্দারিন, আরবি সহ বেশ কিছু ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তৃতীয় ভাষা শিখলে বিদেশে শিক্ষা অর্জনে মিলবে 10 লাখ টাকা ঋণ। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। দরিদ্রদের জন্য ইউনিফর্ম, জুতো, স্কুল ব্যাগ আর প্রাথমিকে সবার জন্য স্কুল ফিডিংয়েও খরচ করতে চায় সরকার। আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। অর্থমন্ত্রী বলেন, শিক্ষা বাজেটে সরকার সেই কাঠামো গড়ে তুলতে চায় যেখানে একজন শিক্ষার্থী নিজ মেধা, পছন্দ আর আগ্রহ অনুযায়ী যে কোনো পেশায় জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। শিক্ষা খাতের বাজেটে টাকার অঙ্ক বাড়লেও জিডিপির অনুপাতে তা স্থবির এবং আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় কম। বিশ্বব্যাংকের সবশেষ শিক্ষা খাতের খরচ নিয়ে 181 দেশের বাজেটে 163তম অবস্থানে বাংলাদেশ। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। দেশে বাজেটে বরাদ্দ এতটাই কম যে শিক্ষায় সবচেয়ে কম বরাদ্দ পাওয়া বিশ্বের 20টি দেশের তালিকাতেও 19তম বাংলাদেশ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সাধারণ মানুষ বলছেন এবারের বাজেট তাদের জন্য ভালো হতে পারে। বাজেটের নানা হিসাব নিকাশ ভালো করে না বুঝলেও তারা বলছেন বিভিন্ন খাতে সরকারের অর্থ বরাদ্দ থেকে এই প্রত্যাশা তাদের। বিএনপি সরকারের প্রথম বাজেটকে স্বাগত জানিয়ে তারা বলেন, নিত্যপণ্যের দাম যেন সহনীয় থাকে, শান্তিতেই যেন থাকতে পারেন তারা। সংসদে যখন লাখ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা চলছিল, তখন সংসদেরই সামনে দিনমজুর নিলয় ভাসমান দোকানে কাজ করছিলেন আপন মনে। তিনি বোঝেন না বাজেটের বড় বড় অঙ্কের সমীকরণ। তার সাধারণ চাওয়া দুবেলা খাবারের ব্যবস্থা। জিনিসপাতির দাম বেড়ে গেছে, আমাদের খুব কষ্ট হচ্ছে কাজ করে খাইতে। চাল ধানের দাম যদি কমায় দেয় তাহলে আমাদের মতন গরিব মানুষ বেঁচে যাবে। নিলয়ের মতো দিন এনে দিন খাওয়া মানুষের প্রত্যাশা অঙ্কে, সমীকরণে কিংবা প্রতিযোগিতায় নয়, বাজেটে নিশ্চিত হোক স্বস্তির এক জীবন। বাজারটা কম হইলে ভালো লাগে। মনে করেন আমরা খাট দেখাই, দিন মজুরি, টাকা পয়সা একটু কম হইলে সদাই আমরা কম পাইতে, ওই আমার ভালো লাগে। বিএনপি সরকারের প্রথম বাজেটে শিক্ষা, খেলাধুলা, সৃজনশীল ও সামাজিক খাতকে প্রাধান্য দেয়াকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তবে অসন্তোষ আছে নিত্যপণ্যের দাম নিয়ে। তারা মনে করেন বাজেটের সুষম বন্টন যেন হয়। সিগারেট বা অন্যান্য প্রোডাক্টের প্রাইস অলরেডি মূল্যের থেকেও বেশি দামে নিচ্ছে। রডের দাম নাকি বাড়তি হচ্ছে, এই যে চালের দাম, ডালের দাম, এগুলি বাড়তি হচ্ছে। যাদের জন্য বাজেট উদ্দেশ্য করে আসলে করা হয় প্রতি বছর, তাদের কাছে কতটুকু পৌঁছাবে। উন্নয়নটা ঠিকমতো মানুষের দোরগোড়ায় এই বাজেটের সুফলটা পৌঁছে, তাহলে বাজেট ঠিক আছে।
মাঠের কৃষকরা জানিয়েছেন কৃষি উপকরণের দাম না বাড়ানো এবং সারের ওপর কর ছাড় তাদের জন্য সুখবর। চরের মানুষও চান তাদের দিকেও নজর দিক সরকার। সরকার বাজেট দেয় সেটা ওই চেলাহালার ঘরে জানে, আমরা কি জানি ওগুলো। চরের মানুষ, গ্রামের মানুষ, এ বাজেটে আমাদের কিছুই হয় না। যে হিসেবে খরচ করছি জমির মধ্যে ওই হিসেবে ধানের দাম পাই নাই। সার বিষের দাম বেশি, কিনতে গেলে আর বেচতে গেলে কম, এগুলান বাড়াতে হবে। সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা তো কিছু সুযোগ সুবিধা পাই। সাধারণ মানুষের চাওয়া অর্থনীতির চাকা ভালো করে চলুক, আর তাতেই যেন শান্তি মিলবে যাপিত জীবনে। দেশের ৫৫তম বাজেটে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে বর্তমান বিএনপি সরকার। জানিয়ে জনমনে রয়েছে ব্যাপক প্রত্যাশা। বিশেষ করে সাধারণ মানুষ বলছেন তাদের যাপিত জীবনের ব্যবহার্য উপকরণ এবং দুবেলা দুমুঠো খাবার যে ব্যবস্থা সেটি যেন সহজ হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এবারের বাজেট একটি চিন্তাশীল বাজেট, তবে বাজেট বাস্তবায়নের জন্য যে আর্থিক ভিত্তি সেটি দুর্বল বলে মন্তব্য করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আর্থিক নিরাপত্তা খাতসহ কিছু বিষয় বাস্তবায়ন নিয়ে সংশয় আছে। অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, বেসরকারি খাত থেকে সুদের হার কমানো ও পুঁজি বাজারকে চাঙ্গা করা গেলে এই বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া সম্ভব। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে, কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। সুদের হার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথের 5.5 বা 6-এর মধ্যে পৌঁছানো কঠিন হবে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ রাতে পর্দা উঠছে 2026 ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে একই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। ঠিক যেন 2010 বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। এবার বিশ্বকাপ মেক্সিকোর ঘরের মাঠে, আর উদ্বোধনী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। 16 বছর আগের সেই লড়াই ড্র হয়েছিল 1-1 গোলে। এবার জয়ের পাল্লাটা ভারী মেক্সিকোর দিকেই। তারা খেলবে নিজেদের মাঠ ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে। দলে আছেন রেকর্ড 6ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া গোলরক্ষক ওচোয়ার মতো পরীক্ষিত মুখ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটির রক্ষণভাগও বেশ শক্তিশালী। সবশেষ 8 ম্যাচের 6টিতেই ক্লিনশিট রেখেছে মেক্সিকোর ডিফেন্স। বিপরীতে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে বেশ পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ 9 ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। শুধু মাঠের লড়াই নয়, আয়োজনেও মুনশিয়ানা দেখাতে প্রস্তুত মেক্সিকো। তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া দেশটি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রেখেছে চমক, যেখানে বিশ্বকাপের থিম সং দায়ে দায়ে মাতাবেন কলম্বিয়ার পপ সম্রাজ্ঞী শাকিরা। বাংলাদেশ সময় রাত 11:30টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং দায়ে দায়ে পরিবেশন করবেন। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরো থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা। পরদিন বাংলাদেশ সময় রাত একই সময়ে কানাডার টরন্টোর বিএমএ ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করবেন মাইকেল বুবলে, এলানিস মরিসেট এবং আলিসিয়া কারা। সবশেষ শনিবার বাংলাদেশ সময় ভোর 5:30 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছেন অর্থমন্ত্রী। ব্যক্তির করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে 25,000 টাকা বৃদ্ধি করে আগামী বাজেটে করা হচ্ছে 3,75,000 টাকা। কিন্তু আছে শুভঙ্করের ফাঁকি। বিদায়ী অর্থ বছরে থাকা 3.5 লাখ টাকার ধাপের পর পরবর্তী 1 লাখ টাকায় 5% আয়করের একটি ধাপ থাকলেও তা তুলে দেওয়া হয়েছে।
এতে চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এদিকে আগের রাজনৈতিক সরকারের মতোই অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখল বিএনপি সরকার। একই সঙ্গে এই টাকার উৎস নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই বিধানও রাখা হয়েছে। তবে এজন্য 20% অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। জমি বা অ্যাপার্টমেন্ট ক্রয় বিক্রয়ের মাধ্যমে মিলবে এই সুবিধা। উৎপাদন বাড়লে নিশ্চিত হবে কর্মসংস্থান, তাই বাজেটে গুরুত্ব পেয়েছে স্থানীয় শিল্প সুরক্ষার দিক। নানা ক্ষেত্রে দেয়া হয়েছে কর অব্যাহতি সুবিধা। ঢালাও আমদানি ঠেকাতে আছে নিয়ন্ত্রণ। বিনিয়োগ আর ব্যবসার উন্নয়নে 19 খাতে কমানো হয়েছে অগ্রিম আয়কর ও উৎসে কর। তবে রড সিমেন্টের বিপণনে বৃদ্ধি করা হয়েছে কর। এতে সংকটে পড়বে নির্মাণ খাত। ব্যবসায়ীদের মতো নিরবচ্ছিন্ন জ্বালানি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। অর্থনীতি চাকা ঘোরাতে লাগে কারখানা, আর কারখানা তৈরিতে প্রয়োজন বিনিয়োগ। বাস্তবতা হচ্ছে গেল কয়েক বছর ধরে সেই বিনিয়োগেই নেই সুবাতাস। একদিকে মধ্যপ্রাচ্য অস্থিরতা আর বৈশ্বিক নানা শুল্কের খড়গ, অন্যদিকে পিছু ছাড়ছে না বিদ্যুৎ জ্বালানি সহ অভ্যন্তরীণ নানা সংকট। সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ কার্যকর করে তোলা। মন্দাবস্থা বদলাতে বাজেটে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশের মতো ফ্রি ট্রেড জোন স্থাপনের সুবিধার কথা ভাবছে সরকার। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে করা হচ্ছে 4%। রফতানি বেগবান করতে আয়ের উপর উৎসে কর কমিয়ে অর্ধেকে নিয়ে আসার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ইলেকট্রনিক্স খাতেও রয়েছে বিভিন্ন উদ্যোগ। স্থানীয় মোবাইল উৎপাদনে 22 কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে 1% করতে চায় সরকার। টিভি, ফ্রিজ, কম্পিউটার উৎপাদনেও থাকছে কর অব্যাহতি। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আর্থিক খাতকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত পণ্য খালাস সুবিধা প্রদান করা হয়েছে। তরুণ আর নারীদের জন্য রয়েছে সুখবর। এসএমইতে 50 লাখ ও নারী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্স করমুক্তের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তবে রড উৎপাদন ও বিপণন পর্যায়ে কর বৃদ্ধি করা হচ্ছে, বাড়বে সিমেন্টের দামও। এর প্রভাব পড়বে নির্মাণ খাতে। স্বাস্থ্যের কথা চিন্তা করে সিগারেট আর অ্যালকোহলের দাম বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার এবং নারী প্রতিবন্ধী উদ্যোক্তাদের 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব করছি। ব্যবসায়ীদের মতে কর সুবিধার পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা দরকার। কর আদায় প্রক্রিয়া সহজ করতে হবে। স্থানীয় শিল্পের জন্য আসলে সবচেয়ে বড় ইস্যু এই মুহূর্তে হচ্ছে আসলে আমাদের ব্যাংকিং সিস্টেম থেকে কতখানি ঋণ পাওয়া যাচ্ছে, সেটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারছে কি না। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে যে জ্বালানি, যে ওঠানামাটা হচ্ছে জ্বালানির দামের যে চাপটা পড়ছে। বিশ্বের স্বনামধন্য লজিস্টিক কোম্পানি এবং দেশীয় বেসরকারি খাতকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত করতে বিধিমালা জারির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে নতুন কর আরোপ বা কর কমানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ব্যবসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এমন একটি পরিবেশ যাতে আগামী 2-3 বছরে কী ধরনের নীতি আসছে সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। না হলে অনিশ্চয়তায় ধাক্কা খাবে বিনিয়োগ, আর সেই চাপ শেষ পর্যন্ত সামলাতে হবে স্থানীয় শিল্পকেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। 6 শিশুর মৃত্যুর ঘটনায় বাতিল করা হলো বহুল আলোচিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে হাসপাতালটি। সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি থাকা রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসব কথা জানান। গত 27 মে সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে মারা যায় 6 নবজাতক। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়, যার প্রেক্ষিতে গঠন করা হয় 4টি তদন্ত কমিটি। এদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার প্রমাণ পায়। এদিকে সকাল থেকে হাসপাতালে 3টি প্রবেশ পথে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। এতে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভর্তি থাকা রোগীদের মাঝেও। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।